আমাদের আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা বেশ দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যার নাম স্ট্রাকচারালিজম বা গঠনবাদ। আমরা সবাই মিলে আজ খোঁজার চেষ্টা করব ঠিক কিভাবে কিছু অদৃশ্য বা লুকানো নিয়ম আমাদের মানব সমাজ, আমাদের আচরণ আর চারপাশের এই বিশাল জগৎকে রূপ দিচ্ছে। সত্যি বলতে কি, এই ধারণাটা পুরো পৃথিবীটাকে দেখার দৃষ্টিভঙ্গি একেবারে বদলে দিতে পারে। তো চলুন আজকের আলোচনার রূপরেখাটা এক নজরে দেখে নেওয়া যাক। আমরা শুরু করব অদৃশ্য কাঠামোর সংজ্ঞা দিয়ে, এরপর জানব এর বিবর্তন ও প্রবক্তাদের কথা, তারপর আসবে এর মূল বৈশিষ্ট্য ও নীতি, এরপর দেখব মানব ভূগোলে গঠনবাদের প্রভাব, আর সবশেষে আলোচনা করব গঠনবাদের উত্তরাধিকার নিয়ে। চলুন শুরু করি আমাদের প্রথম পর্ব, অদৃশ্য কাঠামোর সংজ্ঞা। এই গঠনবাদকে বুঝতে হলে সবার আগে আমাদের চোখের সামনে দৃশ্যমান বিষয়গুলোর পেছনের ভিত্তিটা খুঁজতে হবে। এই ছবিটা দেখলে গঠনবাদের মূল রূপকটা বেশ পরিষ্কার হয়ে যায়। ঠিক একটা গাছের কথা ভাবুন। মাটির ওপরে গাছের ডালপালা বা পাতা হিসাবে আমরা যা কিছু দেখি তা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে মাটির নিচে থাকা এক অদৃশ্য শিকড়ের সিস্টেমের উপর। গঠনবাদীরা ঠিক এই কথাটাই বলেন, সমাজের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে। সহজ কথায় বলতে গেলে গঠনবাদীরা দাবি করেন যে ওপর দেখলে কোনো কিছুরই আসল অর্থ পাওয়া যাবে না। একটা দাবার বোর্ডের কথাই ধরুন না, দাবার গুটিগুলো কিভাবে নড়ছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো দাবার নিয়মকানুনগুলো। ঠিক তেমনি সমাজের আসল অর্থ লুকিয়ে থাকে সেই গভীর কাঠামোগত নিয়মের মধ্যে, যা পুরো সমাজকে সুসংগঠিত করে। দ্বিতীয় পর্বে আমরা দেখব এর বিবর্তন আর মূল প্রবক্তাদের কথা। চলুন দেখি কিভাবে এই যুগান্তকারী ধারণাটি সময়ের সাথে সাথে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন গবেষণার ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। এই টাইমলাইনটা খেয়াল করলেই পুরো জার্নিটা বোঝা যায়। বিংশ শতাব্দীর শুরুতে এর যাত্রা শুরু হয়েছিল মানুষের মুখের ভাষা দিয়ে, এরপর 50-এর দশকে এটি মানব সংস্কৃতি বা নৃবিজ্ঞানে স্থানান্তরিত হয়, আর অবশেষে 70-এর দশকে এটি স্থানিক বিজ্ঞান বা ভূগোলের চিন্তাধারাকেই সম্পূর্ণ বদলে দেয়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ফার্দিনান্দ দ্য সস্যুট থেকে শুরু করে জ্যাক লাকাং বা জঁ পিয়াজের মতো ভিন্ন ভিন্ন ক্ষেত্রের চিন্তাবিদরা, সে ভাষাবেদী হোক বা মনোসমীক্ষক, সবাই তাদের নিজস্ব ক্ষেত্রকে ব্যাখ্যা করার জন্য ঠিক একই কাঠামোগত পদ্ধতি ব্যবহার করেছেন। ব্যাপারটা সত্যিই দারুণ। এই চমৎকার চিন্তাধারার সূচনা করেছিলেন সুইস ভাষাবিদ ফার্দিনান্দ দ্য সস্যুর। তিনি মানুষের দৈনন্দিন বলা কথা, যাকে তিনি বলেছেন প্যারোল, সেটার উপর জোর না দিয়ে ভাষার অদৃশ্য ব্যাকরণগত নিয়ম অর্থাৎ ল্যাংয়ের উপর বেশি জোর দিয়েছিলেন। তার মতে ওই অদৃশ্য নিয়মগুলোই আসলে আমাদের কথা বলাটাকে সম্ভব করে তোলে। সোশিওরের আরও একটি যুগান্তকারী তত্ত্ব হল, একটি শব্দ বা চিহ্নের নিজস্ব কোনো অর্থ নেই। ব্যাপারটা একটু অদ্ভুত শোনালেও সত্য। যেমন ধরুন, গরম শব্দটা অর্থবহ হয় কেবল ঠান্ডার বিপরীতে অবস্থান করার কারণে, অর্থাৎ সিস্টেমের অন্যান্য চিহ্নের সাথে তার সম্পর্ক এবং পার্থক্যটাই আসলে অর্থ তৈরি করে। এবার ৩ নম্বর অংশে আমরা এর মূল বৈশিষ্ট্য আর নীতিগুলো নিয়ে কথা বলবো। এই টুলগুলো ব্যবহার করে গঠনবাদীরা পুরো বিশ্বকে ডিকোড করেন। এর একটা দারুণ উদাহরণ হল বাইনারি অপোজিশন বা বিপরীত জোড়া। ফরাসি নৃবিজ্ঞানী ক্লড লেভি স্ট্রস দেখালেন যে মানুষের মন প্রাকৃতিকভাবেই বাস্তবতাকে জোড়ায় জোড়ায় বিপরীতমুখী করে সাজাতে ভালোবাসে। যেমন প্রকৃতি বনাম সংস্কৃতি অথবা ভালো বনাম মন্দ। এটা মানুষের চিন্তার একটা অদৃশ্য কাঠামো ছাড়া আর কিছুই নয়। কার্ল মার্কসের আইডিয়া থেকে অনুপ্রাণিত হয়ে মার্ক্সবাদী গঠনবাদীরা এখানে একটা চমৎকার বিভাজন করেছেন। তারা সমাজের গভীর অর্থনৈতিক অবকাঠামো এবং দৃশ্যমান উপরি কাঠামোর মধ্যে পার্থক্য করেন। অর্থাৎ অর্থনৈতিক কাঠামো বা উৎপাদন পদ্ধতি মূলত আমাদের দৈনন্দিন জীবনের দৃশ্যমান আইন, রাজনীতি এবং সংস্কৃতিকে পেছন থেকে নিয়ন্ত্রণ করে। ৪ নম্বর পয়েন্ট, মানব ভূগোলে গঠনবাদ। গভীর অর্থ খোঁজার এই প্রক্রিয়া শেষ পর্যন্ত স্থান এবং ভূগোলের অধ্যয়নকেও কিভাবে বদলে দিল, সেটাই এখন আমরা দেখব। ৭০-এর দশকে ভূগোলবিদরা একটা ব্যাপার বেশ ভালোভাবেই উপলব্ধি করলেন। তারা বুঝলেন পৃথিবীর মানচিত্রে কেবল স্থানিক বিন্যাসের চিত্র বা ম্যাপ আঁকলেই চলবে না। এই জ্যামিতিক নকশাগুলো তৈরি হওয়ার পেছনে লুকিয়ে থাকা আসল সামাজিক এবং অর্থনৈতিক শক্তিগুলোকে বুঝতে হবে। আর এই প্রসঙ্গে ডেভিড হার্বের মতো তাত্ত্বিকদের কথা না বললেই নয়। তারা খুব সুন্দরভাবে প্রমাণ করেছিলেন যে শহরের মধ্যে যে সামাজিক বিভাজন বা শ্রেণীবৈষম্য আমরা দেখি তা এমনি এমনি হয় না। এর পেছনের আসল অদৃশ্য কারিগর হল আর্থসামাজিক অবস্থা এবং উৎপাদন পদ্ধতির সম্পর্ক। এই স্লাইডে থাকা আর যে জনস্টনের পয়েন্টগুলো দেখলে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। এখানে জোর দিয়ে বলা হয়েছে যে শ্রেণী সংঘাত এবং অর্থনৈতিক সীমাবদ্ধতায় ঠিক করে দেয় আমাদের চারপাশের ভৌত পরিবেশ কিভাবে নির্মিত হবে। একজন মানুষ নিজেকে স্বাধীন ভাবলেও সে আসলে বৃহত্তর অর্থনৈতিক কাঠামোর গণ্ডির ভেতরেই কাজ করতে বাধ্য হয়।
আর আমাদের শেষ অংশ গঠনবাদের উত্তরাধিকার। গঠনবাদ আমাদের সমাজকে বোঝার একটি শক্তিশালী দৃষ্টিভঙ্গি দিলেও ভূগোলের ক্ষেত্রে এটি মূলত একটি উত্তরণের ধাপ হিসেবেই কাজ করেছে। তবে গঠনবাদেরও একটা বড় সীমাবদ্ধতা ছিল। এটি মানুষের ব্যক্তিগত পছন্দ আর স্বাধীন ইচ্ছাকে অনেক সময় খুব একটা পাত্তা দিত না, সবকিছুই কেবল কাঠামোর ফলাফল বলে ধরে নিত। আর ঠিক এই কারণেই একসময় এটিকে স্ট্রাকচারেশন বা পোস্ট স্ট্রাকচারালিজমের মতো নতুন কিছু তত্ত্বের কাছে জায়গা ছেড়ে দিতে হয়, যারা মানুষের স্বাধীন চিন্তার সাথে কাঠামোর একটা ব্যালেন্স করার চেষ্টা করেছিল। রিচার্ড পিটের এই কোটেশনটা একটু খেয়াল করুন। এই কথাটাই গঠনবাদের পুরো যাত্রাকে নিখুঁতভাবে সামারি করে। গঠনবাদ আসলে স্থানিক বিজ্ঞানীদের বাধ্য করেছিল আরও গভীরে গিয়ে ভাবতে, চারপাশের জগৎ সম্পর্কে আরও যৌক্তিক ব্যাখ্যার দাবি জানাতে। এটি চিন্তা করার একটা নতুন দুয়ার খুলে দিয়েছিল। আলোচনার একদম শেষে এসে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। আমরা যা দেখছি তা যদি সত্যি কোনো গভীর কাঠামোর শাখা প্রশাখা মাত্র হয়, তবে বর্তমানে ঠিক কোন সেই অদৃশ্য শক্তিগুলো আমাদের চোখের আড়ালে নিভৃতে ভবিষ্যতের পৃথিবীটাকে নির্মাণ করে চলেছে? ভাববার মতো একটি বিষয়, তাই না? জ্ঞান অর্জনের এই রোমাঞ্চকর যাত্রা এভাবেই অব্যাহত থাকুক। আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।